নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আমরা আবারও চলে এসেছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলাপ আলোচনা করে নেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর গীতা দেবনাথ। উনি একজন কলেজের প্রিন্সিপাল, অবসরপ্রাপ্ত। তো ওনার সাথে আমরা আলোচনা করে নেব যে বাচ্চাদের মূল্যবোধ কিভাবে ওদের মধ্যে গড়ে তোলা যায়, এবং যে টিনেজার ছাড়িয়ে যে বাচ্চাগুলো আছে ওদের মধ্যেও কিভাবে আমরা মূল্যবোধটা জাগিয়ে তুলতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা আজকে করে নেব। তার আগে বলবো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো ম্যামের সাথে আমরা পরিচয় করে নেব আজকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো প্রথমেই জিজ্ঞেস করব যে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমার ধারণা ছিল না যে এখানে এত সুন্দর একটা মানে আমি পজিটিভ বার্তার কথা জেনেছি ডক্টর আশিস কুমার বৈদ্যর কাছ থেকে। তারপর একদিন এখানকার একজন আমার কাছে গেছিলেন, তো তার একটা কৌতূহল ছিল। আজকে এসে খুব ভালো লেগেছে। খুব ধন্যবাদ ম্যাডাম। তো আমাদের পজিটিভ যে আওয়ারনেসটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন আর কি। আপনি তো একজন অবসরপ্রাপ্ত রয়েছেন প্রিন্সিপাল আমাদের মধ্যে। যখন গেলেন একজন, তো ওনার সঙ্গে কথা বলে আমি জিজ্ঞেস করেছি যে পজিটিভ বার্তা নামটা কেন। তখন বললো যে আমরা চাইছি সমাজের মধ্যে একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে, আর আমরা মূলত সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি এগুলো নিয়ে কথাবার্তা, আলোচনা বিভিন্নভাবে আমরা আমাদের যে মতামত বা বক্তব্য পৌঁছে দিতে চাই। আমার খুব ভালো লেগেছে এই কথাটা জেনে, এবং এই পজিটিভ কথাটা যেটা, এটা আজকের সময়ে অত্যন্ত জরুরি। কারণ আমাদের যে এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে নেতিবাচকতাটা আছে, যে আমরা অসহিষ্ণুতা, কেউ কাউকে সহ্য করতে পারি না। তারপর আমাদের যারা অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে, নেশাসক্ত হচ্ছে। এর মানে কি এরা সমাজ, পরিবার বা আমাদের যে যা কিছু আছে, আমাদের শিক্ষা, আমাদের যে সমাজ, সংস্কৃতি, এর প্রতি এরা যেন বিশ্বাস হারিয়ে ফেলছে, তার জন্য একটা অন্য জগৎ গড়ে নিতে চাইছে। তো এটার থেকে যদি আমরা মুক্ত হতে চাই, প্রতি মুহূর্তে আমাদের আলাপ আলোচনা, আমাদের ধৈর্য ধরে এই নিয়েই এগোতে হবে। আমাদের বলতে হবে না, জীবনে এমনই, জীবনে অনেক ঘাত প্রতিঘাত আছে। জীবনের পথে চলতে গেলে চলতে চলতে আমরা হোঁচট খাবো, ঠক্কর খেয়ে পড়ে যাব, পিছলে যাব, আঁচড় খাবো, রক্তাক্ত হব, আবার উঠে দাঁড়াবো, আবার চলবো। এটাই আমাদের জীবন। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, আমরা তো জানি আপনি একজন প্রিন্সিপাল কলেজে, অবসরপ্রাপ্ত যদিও এখন। তো তারপরেও আপনি যে জীবন লাইফটা যে কাটিয়ে এসছেন আগে, তো এটা একটু জেনে নেবো আমরা আপনার কাছ থেকে। আমি আমার লেখাপড়া শেষ হওয়ার পরে 1980 সনে আমি, তখন ত্রিপুরাতে 3টে সরকারি কলেজ হয়েছিল, উদয়পুর, খোয়াই এবং ধর্মনগর, আগরতলার কেন্দ্রিক কলেজগুলির বাইরে। আগরতলাতে তো এখন যেটা বিবিএম কলেজ, তখন ছিল বীর বিক্রম ইভিনিং কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজ, আর এদিকে উইমেন্স কলেজ আগরতলা, রাম ঠাকুর কলেজ। তো এর বাইরে বিলোনিয়া কলেজ মফস্বলে আছে, কৈলাসহরে আছে। সেগুলি আমরা জানি তখনও সরকার অধিগ্রহণ করেনি। তো সেইভাবে আমরা যখন নতুন সরকারি কলেজগুলি হলো, আমি পাস করেছি, এবং সেই সময় ইউজিসি নিয়ম অনুসারে আমাদের যোগ্যতা মান, তো সেখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়ে অল্প সময়ের মধ্যে পেয়েছি। আর প্রথম পোস্টিং আমার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে 1980 সনের মার্চে। তার আগে আমি 5 মাস বিলোনিয়ার বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান বিলোনিয়া বিদ্যাপীঠ, সেখানে আমি 5 মাস শিক্ষকতা করেছি, স্নাতকোত্তর শিক্ষিকা হিসেবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার কাছ থেকে জানতে পারলাম অনেক কিছুই। তো ম্যাডাম, এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনার কি প্রথম থেকে ইচ্ছা ছিল যে জীবনে টিচার হবে? হ্যাঁ, আমি যখন স্কুলে যেতাম, আমার বাড়িটা এমবিবি কলেজের কাছাকাছি। তো সেখান থেকে যখন স্কুল কলেজে যেতাম, অধ্যাপকদের দেখতাম সবসময়, আমার মনে হতো, আমি মনের মধ্যে একটা ছিল যে আমি তাদের মতো হব। এখন যেটা বিবিএম কলেজ, যেটা কলেজ টিলার, তো সেই কলেজটা কিন্তু একটা সময় ছিল যে বিএড কলেজ ক্যাম্পাস। সেখানে সুন্দর ফুলের বাগান, টিচাররা
এখানে ট্রেনিং নিতে আসছি, অধ্যাপকেরা ক্লাস করছে, আর ওটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। একটু দূরে এমবিপি কলেজ কমপ্লেক্সে গেলে সব অধ্যাপকরা, তাদেরকে মনে হতো তারা যেন ঠিক আমাদের চেয়ে আরে একটু উঁচু। সবসময় মনের মধ্যে এই ভাবনাটা কাজ করতো যে আমি যদি পড়াশোনা শেষ করে এরকম হতে পারতাম, এমন যদি হতে পারতাম। কোনোটাই কোনোদিন মানে সরবভাবে উচ্চারণ করেনি, কিন্তু মনের গভীরে এই ভাবনাটা ছিল। ঠিক। পরবর্তীকালে আমি যাদেরকে দেখে উৎসাহিত হয়েছি তাদের সঙ্গে আমি কাজও করেছি। বাহ, নিজের স্বপ্নটা পূর্ণ হওয়া এটা তো একটা বিশাল পাওয়া আমাদের সবাইকার জীবনে। তো ম্যাডাম, এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে বর্তমানে যারা টিনেজার ক্রস করেছে, তো তাদের যে বাচ্চারা, তাদের জন্য যে মূল্যবোধ তাদের খুবই দরকার শেখাটা বা জানাটা, তো তাদের জন্য আপনি কি বলবেন? আসলে আমাদের যে এই যে 21 শতকের যে ছেলে মেয়েরা, ওরা একেবারে ছোট বয়স থেকে ওরা কিন্তু প্রযুক্তির কল্যাণে ওদের কাছে একদম আমাদের জগৎটা ওদের হাতের মুঠোয়। আমাদের ছোট বয়সে আমরা হয়তো গল্পের বই পড়তাম, হয়তো আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রবীণা যারা ঠাকুমা ঠাকুরদা বা তাদের কাছ থেকে হয়তো গল্প শুনতাম। একটু বড় হওয়ার পরে গল্পের বই পড়েছি, স্কুল কলেজের পাঠ্য বই পড়েছি, শিক্ষকদের কাছ থেকে যেটা জেনেছি এটাকেই চূড়ান্ত মনে করতাম। বাবা মার অনুশাসনকে, পারিবারিক অনুশাসনকে আমরা খুব মূল্য দিতাম। কিন্তু এখনকার সময়ে একটা একেবারে শৈশব থেকে একটা শিশু কী করছে, তার হাতের মুঠোয় কিন্তু মুঠোফোন, সে দেখছে জগৎ তার কাছে। আমি যেটা বলছি, আমরা যেটা বলছি এটা ঠিক না, ওইটা না, ও দেখছে না ওইটাই তো আসল জগৎ। তো এই সময়ে দাঁড়িয়ে এটা আমাদের খুব কঠিন, কিন্তু এর মধ্যেও আমাদের কিন্তু তাদেরকে একটা পজিটিভ বার্তা দিয়ে, সদর্থক বার্তা দিয়ে তাকে শেখাতে হবে যে তোমার বাবা মা, পরিবারের ভেতরে তোমার বাবা মার কথা তোমাকে মানতে হবে, শুনে চলতে হবে। বাবা মার ভালোবাসা এটাই তোমার জীবনের চালিকা শক্তি। যখন সে স্কুলে যায়, বাচ্চারা কিন্তু এই যে নার্সারি স্কুল বা তার পরবর্তীকালে তাদের যে প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু এই সময়েও কিন্তু বাচ্চারা কিন্তু যে টিচাররা তাদেরকে ভালোবেসে তাদেরকে কাছে টেনে নেয়, পঠন পাঠনে সাহায্য করে, তাদেরকে কিন্তু তারা খুব ভালোবাসে, মনে রাখে, খুব মনে রাখে। এবং এমনকি বাড়িতে বাবা মার চেয়েও গুরুত্ব দেয় যে ওই স্যার, ওই ম্যাম যেটা বলেছে এইভাবে করতে হবে, এটাই ঠিক। তো সেইটা মনে রেখে, এটা কিন্তু আমাদের একেবারে মানে বইয়ের পাতার শিক্ষা না, এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল আমার মনে হয়েছে যে আমাদের জীবনে প্রায়োগিক শিক্ষা, যে ভালোবাসার দ্বারা তাদের মনের মধ্যে ইতিবাচক বার্তাটা, যে ভালোবেসে কাছে নিতে হবে, ভালোবেসে তাদের শেখাতে হবে, ভালোবেসে তাদেরকে এই জগৎ, জীবনের সমস্যা বোঝাতে হবে। ঠিক, একদম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে চলে যাব যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা কিভাবে বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে প্রভাবিত করে। আমাদের এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই বিষয়ে অনেক কথাবার্তাও হয় যে ছেলেমেয়েরা এখন বই পড়ে না, সাহিত্য পড়ে না। কিন্তু পাশাপাশি আমরা বিপরীত কি দেখছি, যে প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা, যুবক যুবতীরা, তারা কিন্তু সাহিত্য চর্চা করছে, কবিতা লিখছে, গান লিখছে, কেউ স্বপ্ন দেখছে আমি সিনেমা পরিচালক হব, সিনেমার জন্য একটা স্ক্রিপ্ট লিখব, কেউ স্বপ্ন দেখছে আমি নতুন করে একটা গান লিখব, কবিতা লিখছে, জগৎ জীবন সম্পর্কে সে সারা পৃথিবী জুড়ে প্রযুক্তির যতই উন্নতি হোক সে কিন্তু এগুলি নিয়ে ভাবছে। তো আমাদেরকে তাদেরকে মানে তাদের মতো করে তাদের কাছে সেই সাহিত্যটা আমাদের পৌঁছাতে হবে, যেটা রবীন্দ্রনাথ এত বছর আগে তার শিক্ষা সম্পর্কিত চিন্তা চেতনায় তিনি যে বলেছিলেন যে শিক্ষার সঙ্গে জীবনের সামঞ্জস্য ঘটাতে হবে। আমি শ্রেণীকক্ষে যেই কথাটা ওকে বলছি, সে যখন তার বাড়িতে ফিরে যায়, তার পাড়া প্রতিবেশীর কাছে, সে দেখে যে তার ওইটার সঙ্গে তার জীবনের কিছু মিল খুঁজে পাচ্ছে না। কিন্তু এইটার মিলটা কীভাবে আমরা খুঁজে আনবো? আর তোতা পাখির মতো শুধু মুখস্থ বিদ্যা না, তার মধ্যে যে প্রতিভা আছে, সে যে মেধা আছে, তাকে আমরা কিভাবে তার বিকাশ হবে সেই দিকে আমাদের তার দক্ষতা, তার মেধার বিকাশ, তার মধ্যে উন্নত সংস্কৃতির চর্চা
এবং সেইগুলির জন্য কিন্তু এখন যে নতুন শিক্ষানীতিতে এগুলি নিয়ে এতদিনও ছিল, কিন্তু এখনও জোর দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই কিন্তু প্রতিভা আছে। কেউ হয়তো খুব ভালো নাচে, কেউ ভালো ছবি আঁকে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ গান করে, কেউ হয়তো খুব সুন্দর গল্প বলে, যেটা হয়তো কেউ মুখ চোরার স্বভাব, কিন্তু তাকে আমার সামনে আনতে হবে যে তুমিও পারো। মানে বাচ্চাদের সামনে আমাদের বলতে হবে যে না, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি পারো, তুমিও সেটা করবে, উৎসাহিত করা যায়। এইটাই। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম যে একজন শিক্ষক এবং ছাত্রর মধ্যে ছাত্র বা ছাত্রী যেটাই বলবো, তো সম্পর্কটা কেমন হওয়া উচিত? শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের মধ্যে একদিকে থাকবে শ্রদ্ধা, আরেক দিকে থাকবে একটা প্রীতি, একটা ভালোবাসা, মানে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক। আমাদের একেবারে বহু আগের থেকে আমরা জানি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা থাকতে হবে। আমি যদি একজন শিক্ষার্থী যদি শিক্ষককে শ্রদ্ধা না করেন, শ্রেণীকক্ষে তিনি যে পঠন পাঠনে তার স্কুল অথবা কলেজ প্রাঙ্গণে সেই শিক্ষককে দেখে তার মনের মধ্যে যদি শ্রদ্ধা না আসে, তাকে যদি সে সম্মানের দৃষ্টিতে না দেখে, তাহলে তিনি যে জ্ঞান বিতরণ করছেন সেটা কিন্তু তার কাজে লাগবে না। এর জন্য শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই পারস্পরিক তাদের বোঝাপড়া থাকতে হবে। শিক্ষার্থী একজন শিক্ষককে শ্রদ্ধা করবে, আর শিক্ষকও সেই শিক্ষার্থীকে ভালোবেসে বুঝে নিতে চেষ্টা করবে। কারণ আমরা একটা শ্রেণীকক্ষে অনেক ছাত্র থাকে, বর্তমান সময়ে কিন্তু অল্প অল্প ছাত্রছাত্রী নিয়ে পড়ানো হয় না। তার মধ্যে কেউ হয়তো পড়ায় পিছিয়ে থাকে, সকলের পারিবারিক অর্থনৈতিক অবস্থা একরকম থাকে না, মানসিক দিক দিয়েও সকলের সমান অগ্রসর থাকে না। তো এই কাজটা অত্যন্ত কঠিন, এবং তার জন্যই শিক্ষকদের প্রায়ই দেখা যায় যে বিভিন্ন বিষয়ের উপরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংটাকে তুমি শিক্ষার্থীকে কিভাবে বুঝবে, তুমি তার অর্থনৈতিক অবস্থা বুঝবে, সে কেন পারছে না এই জিনিসটা বোঝো, তাকে ভালোবেসে তাকে কখনো তাকেও কিন্তু হীনমন্যতা যেন তার মধ্যে না আসে, সেই জন্য ক্লাসের যে একেবারে ফার্স্ট বয় যে সব পারে তার মতোই সমান গুরুত্ব দেবে ক্লাসের যে লাস্ট বেঞ্চে যে ছেলেটি বা মেয়েটি বসে আছে, যে হয়তো মুখ চোরা, যে হয়তো সে বুঝতে পারছে না কিন্তু এটাকে সে মন খুলে প্রকাশ করতে পারছে না, তাকে কাছে আনতে হবে, বা মেধাটাও যে সে কেন পারছে না এটা বুঝতে হবে, এবং তার মতো করে তাকে মানে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং এই চেষ্টাটা কিন্তু চলছে, এইভাবেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় গিয়ে চলেছে। কিছুটা তো থাকবেই কোথাও ত্রুটি বিচ্যুতি, আমরা সব মানুষ। একদমই তাই, ঠিক। সকলের মেধা তো সমান হয় না, ঠিক। তো ম্যাডাম এরপরে জেনে নেব যে একটা শিক্ষার্থী জীবনে পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা কতটুকু থাকে? অবশ্যই একজন শিক্ষার্থী একেবারে তার শিশুবেলা থেকে তার একদম প্রথম জ্ঞান হওয়ার পর থেকে সে কিন্তু প্রথম শিক্ষক হিসেবে নেয় তার মাকে। মা যেটা বলে, মা যেই কাজটা করতে বলে, মা যেইভাবে তাকে শেখায়, প্রথম অক্ষর জ্ঞান থেকে শুরু করে, এটাকে সে কিন্তু খুব বিশ্বাস করে। বাবা তার কাছে একটা বড় বট গাছের মতো ছায়া, মানে সেটা সে হয়তো সেইভাবে প্রকাশ করে না, কিন্তু বাবাকে সে মনে করে যে আমাদের জীবনের একটা বড় ছায়া, সেইভাবে চলে। তারপর সে পারিবারিক গণ্ডি ছেড়ে বেরিয়ে যায়, সে যায় স্কুলে। সেখানেও কিন্তু স্কুলে তার শিক্ষক শিক্ষিকারা তাকে যে শিক্ষা দেয়, বা স্কুলের যে পরিবেশ, তার যে সহপাঠিনীরা থাকে, তাদের প্রতি তার আচরণ কীরকম হওয়া উচিত, শিক্ষকদের প্রতি সে কীরকম আচরণ করবে, তার দৈনন্দিন পাঠ্যাভ্যাস কীভাবে সে তৈরি করবে, স্কুল যেমন তাকে শিক্ষা দেবে তেমনি ঘরে কিন্তু মা বাবাও তাকে সেখানে কিন্তু শিক্ষকের ভূমিকাই পালন করে। এবং অভিভাবক হিসেবে মা বাবার মধ্যে যদি সেই পজিটিভিটি থাকে, সেই সদর্থক চিন্তা থাকে, তাহলে কিন্তু একজন শিক্ষার্থী হয়তো সে ফার্স্ট সেকেন্ড হচ্ছে না, প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে না, কিন্তু সে কিন্তু জীবনের পথে একটা সুন্দর চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারে।
তার যে সহপাঠীকে ভালোবাসার মধ্য দিয়ে আরো বড় সমাজে মানুষকে ভালোবাসা সে শিখে। ঠিক, একদমই তাই। তো ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো ম্যাডাম, এরপরে জেনে নেব যে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধটা কিভাবে তৈরি করব আমরা? নৈতিক মূল্যবোধ মানে আমাদের তো একেবারে প্রথম থেকেই, যে একেবারে একটা শিশু যখন প্রথম কথা বলা শেখে, এক পা দুপা করে হাঁটে, তখন থেকে কিন্তু মা বাবা পরিবারের ভেতরে তাকে বলে এটা করবে না, ওইটা করবে না। এটাও এক ধরনের, তার মধ্যে কিন্তু তার মাথায় কিন্তু এটা থেকে যায় যে এটা না করেছে, এটা করব না, এটা করব না। যখন সে ঘর ছেড়ে বাইরে যায় তখন যে কারোর জিনিস নেবে না, এই যে এই জিনিসগুলি ছোটবেলা থেকে আমাদের শেখানো হচ্ছে, না বলে কারোর জিনিস নেবে না, গুরুজনদের সম্মান করবে, তোমার প্রতিবেশীকে সম্মান করবে, স্কুলে গেলে শিক্ষকদের সম্মান দিতে হবে, কাউকে কোনো অসম্মানজনক কথা বলবে না। এই করতে করতে তার মনের মধ্যে কিন্তু কি হয় যে কোনো জিনিসে লোভ করবে না। আর এগুলি কিন্তু আমাদের একেবারে ভারতীয় সংস্কৃতির অঙ্গ, কিন্তু সেই জিনিসগুলিকে আমাদের শিক্ষায়, আমাদের যে পাঠ্যসূচি, এর মধ্যে বিভিন্নভাবে করা হয়। আমরা সেই কত আগের থেকে দেখেছি, এখনকার সময় বাচ্চাদের জন্য অনেক বই, কিন্তু বর্ণপরিচয় থেকে শুরু করে এই যে ছোট ছোট গল্পগুলি, হিতোপদেশ থেকে শুরু করে, তার মধ্যে কি আছে যে তুমি একজন ভালো মানুষ হবে, এর জন্য তুমি সৎ হবে, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি পরের দ্রব্য নিজে চুরি করবে না, তুমি গুরুজনদের সম্মান করবে, যারা তোমার শিক্ষক, যারা তোমার গুরু, তাদেরকে তুমি সম্মান দেবে। এই যে কথাগুলি যারা মেনে চলে, সে হয়তো সবাই তো আর অনেক বড় মানুষ হবে না, কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন মানুষের যে সদ্গুণগুলি থাকা উচিত, সেই সদ্গুণগুলি অভ্যাস করতে হয় সেই প্রতিদিনের দৈনন্দিন জীবনে, এবং সেখানে অভিভাবক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক, একদম। আমরা ছোটবেলাতে যেগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলায়, বাল্য শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা, তো এরকমই মানে যদি ওই বইগুলো আমরা পড়ি, আমরা নৈতিক মূল্যবোধ অবশ্যই আমাদের মধ্যে তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। ঠিক, তো আমরাও যেমন আমাদের বাচ্চাদেরকে পড়িয়েছি, এইভাবেই আর কি জেনারেল বাই তৈরি করতে পারি, পড়াতে পারি ওদেরকে, একটু হলেও মূল্যবোধ আমরা জাগাতে পারবো। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, এরপরে আপনার কাছে জেনে নেব যে বর্তমানে যে যুব সমাজ আছে, তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে তারা নিচ্ছে? আসলে আমার অভিজ্ঞতা, আমি তো 2014 সালের আগস্ট মাসে চাকরি থেকে অবসর নিয়েছি। তো সেই সময়ে দেখেছি ওরা যেমন হায়ার সেকেন্ডারি পাশের পর স্কুল ছেড়ে কলেজে ভর্তি হতে আসে। মানে মোটামুটি 4টা কলেজে আমি পড়িয়েছি, ধর্মনগর কলেজ, এমবিবি কলেজ, সোনামুড়াতে প্রিন্সিপাল হিসেবে ছিলাম, উইমেন্স কলেজ থেকে রিটায়ারমেন্টে গেছি অধ্যক্ষ হিসেবে। তো সেখানে দেখেছি যে তখনই দেখেছি যে ওরা কলেজে আসে, একটা সংখ্যক আসে যে খুব উৎসাহ নিয়ে যে আমি এই বিষয়গুলি পড়ব, তারপরে কারোর হয়তো মনে একটা সুপ্ত বাসনা থাকে আমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, কেউ মনে করে যে আমি স্কুলে পড়াবো বা অন্য যাই হোক বিভিন্ন প্রশাসনিক পদে চাকরি করব। তো মেয়েরা কিন্তু এখনো বেশিরভাগ মেয়েরা খুব উৎসাহ নিয়ে পড়ে, মানে ওরা যে কলেজে ভর্তি হয়, স্কুল থেকে আসে, আমি তো কলেজ স্টুডেন্টদের বেশি দেখেছি, ওরা কিন্তু মোটামুটি পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয়। ছেলেরা, আমি একটা অংশের ছেলেরা মানে খুব ভালো, ওরা একদম সত্যি সত্যি অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, ওরা এর মধ্যেই অনেক প্রতিবন্ধকতার মধ্যে খুব ভালো করে পড়াশোনা করে। কিন্তু এরপরে কি হচ্ছে, ওরা একটু হতাশায় ভোগে, যেহেতু বর্তমান সময়ে আমাদের যে কাজের সুযোগটা সংকুচিত হয়ে আসছে, ওরা ওদের মানে জীবিকার সংস্থান করতে পারছে না। তো এই যে ওদেরকে যখন দেখছে, তার পরবর্তী যারা আসছে, যেমন এখনকার সময়ে যারা স্কুল ছেড়ে কলেজে যাবে, সাধারণ ডিগ্রি কলেজে যারা পড়ছে, আমি কারিগরি শিক্ষার কথা বলছি না, ওদের মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা আছে যে ওদের কিছু করার নেই, ওরা কলেজে ভর্তি হচ্ছে। আর একটা অংশ, না আমি ইংরেজি পড়বো,
আমি রাষ্ট্রবিজ্ঞান পড়বো, আমি দর্শন পড়বো, আমি কম্পিউটার সায়েন্স পড়বো, আমি ফিজিক্স পড়বো, ম্যাথমেটিক্স পড়বো, এরকম একটা ব্যাপার আছে। ওরা কিন্তু ওই অংশটা খুব মনোযোগ দিয়ে অনেক পরিশ্রম করে। আরেকটা অংশ কিন্তু কি করছে, ওরা কিন্তু আর এখনকার পড়াশোনা কি হয়েছে, কোচিং সেন্টার মুখী। ওরা শ্রেণীকক্ষের পাঠের চেয়ে বেশি মনোযোগী হয়ে যাচ্ছে যে ওইখানে কোচিং সেন্টার আছে, ভর্তি হওয়ার আগে ওই সব জায়গায় চলে যাচ্ছে। এতে কি হচ্ছে, মূল পাঠ্য বিষয়ের প্রতি ওরা মনোযোগ দিচ্ছে না। তারপরে যখন পরীক্ষায় বসে, কলেজ লেভেলে প্রথম পরীক্ষা, দেখা যায় যে ওদের ফলাফলটা হতাশাজনক। আবার কেউ কেউ খুব ভালো নম্বর পাচ্ছে, যে যারা ওরা ভাবছে যে আমরা সবাই পাশ করে যাব, কলেজ মানে আমরা সবাই পাশ করে যাব। ব্যাপারটা এরকম না। ওদেরকে মানে ওই সেখানে টিচারদের দায়িত্ব, এবং প্রচণ্ড পরিশ্রম করছে একটা সংখ্যক টিচার যে বোঝানোর জন্য। কিন্তু এত হাজার হাজার ছাত্রছাত্রীকে তো আর প্রতিদিন কেউ মা বাবাই পারে না সেইভাবে বোঝানো। আর ওদের সামনেও তো আমরা কোনো উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তো স্বপ্ন দেখাতে পারি, কিন্তু ও তো বাস্তবটা দেখছে যে কি হবে। তখন কি হচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ হয়তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অনেক ছেলেরা আছে এখন কলেজে পড়ে, কেউ ডেলিভারি বয়ের কাজ করে, কেউ গ্রামের ছেলে, সে কৃষি জমিতে কাজ করে যেই সময়টুকু পায় সেটা, আচ্ছা আমি কলেজের পড়াটা শেষ করি। কেউ অনেক ছেলেরা অবসর সময়ে যেই সময়টুকু পায় সে কিছু সবজি নিয়ে বাজারে বসে কোথাও। আমি অনেক ছাত্রকে এরকম দেখেছি। এই যে ওদের মধ্যে, তারপরে ওরা এত প্রতিবন্ধকতার মাঝে ওরা পড়ছে, কিন্তু সেই পড়ার পরে ওদের সামনে আমরা তো অসহায়। আমরা তো ওদের কাছে বারবার বলতে পারি যে তুমি একটা সুন্দর পথে চলো, পড়াশোনা করো, পরীক্ষা পাশ করো। পরীক্ষা পাশটাই বড় কথা না, পাশাপাশি অন্য কিছু চর্চা করো। ওরা করে, এনসিসি করে, এনএসএস করে, আমাদের সমাজে একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে যেন পরিচ্ছন্নতার বোধ, রাস্তায় চলার যে নিয়ম শৃঙ্খলা, সুন্দর, যাদের মধ্যে একটা শিল্প সংস্কৃতির ব্যাপার আছে, যারা কিছু করতে পারে, সুন্দর জিনিস তৈরি করা। একটা যে কোনো অনুষ্ঠান হলে দেখা যায় ছাত্রগুলি একদম জান প্রাণ দিয়ে খেটে ওরা যে মঞ্চ সাজায়, রুমটাকে সাজিয়ে তোলে। সেখানে হয়তো প্রতিষ্ঠান তাকে সেইভাবে মানে অর্থ সাহায্য দিতে পারছে না, ওরা কিন্তু নিজেদের পরিশ্রম দিয়ে করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে ওদের একটা সৃজনশীলতার প্রকাশ ঘটে। এই যে ওদের উৎসাহ, ওদের যে উদ্দীপনা, এদের মধ্যে যে এই যে সদর্থক একটা দিক, যেটা হয়তো ওদের কাছে কিচ্ছু নেই, ওদের সহায় সম্পদ নেই, তারপরে ওরা করে যাচ্ছে। এর জন্য আমাদেরও কিন্তু একটা সামাজিক দায়িত্ব আছে যে ওদের পাশে দাঁড়ানো, ওদেরকে প্রতি মুহূর্তে আমাদের বলতে হবে, বা যতটুকু আমরা ওদেরকে মানে পরিচালিত করতে পারি যে এইভাবে চললে হয়তো তুমি একটা জীবিকার সন্ধান পাবে, ওইভাবে গেলে, সেটাই আর কি। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো যে আপনি বর্তমানে এখন কি করছেন? এখন তো অবসর সময়, সংসারে তো মেয়েদের কাজ থাকে যতদিন থাকে, তো এইসব কাজের বাইরে যেহেতু আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী, যতদিন অধ্যাপনা করেছি ওইগুলোই পড়িয়েছি। অধ্যক্ষের কাজ করার সময় যতটুকু সম্ভব এগুলির চর্চা করতে চেষ্টা করেছি। বর্তমান সময়ে একটু বিভিন্নভাবে আমার চেয়ে যারা বয়সে অনেক ছোট, কেউ হতো ছাত্র, কেউ একটা কলেজে পড়ায়, কেউ স্কুলে পড়ায়, তো ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংকলন গ্রন্থ করে, বিশেষভাবে সাহিত্য বিষয়ে। তো সেগুলির উপরে ওরা বলে যে ম্যাডাম কিছু একটা লেখা দেবেন, তখন পড়াশোনা করি, কিছু লেখালেখি করি। এর মধ্যে মূলত গত 2-3 বছর ধরে ত্রিপুরার উপন্যাস, গল্প, এগুলি নিয়ে বেশি চর্চা করি আর কি। তো ধন্যবাদ ম্যাডাম, আমরা জানতে পারলাম ম্যাডাম অবসর সময়ে লেখালেখি করেন। তো ম্যাডাম, আপনার লেখার মধ্যে কোন ধরনের মানে
জিনিস ফুটে ওঠে? আমি তো মানে এখানে আমাদের যে ত্রিপুরার যে সাহিত্যের ইতিহাসটা, সেটা কিন্তু আমাদের উপন্যাস, গল্প, এগুলি যে লেখালেখি হয়ে আসছে, কবিতাও তো বিশাল সম্ভার, কবিতাও তো সেই আমাদের একেবারে অনঙ্গমোহিনী দেবী থেকে শুরু করলে অনেক শতবর্ষ পার হয়ে আরও অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। তো উপন্যাস, ছোট গল্পেরও প্রায় শতবর্ষ পেরিয়ে গেছে। তো আমি বিশেষভাবে আমাদের ত্রিপুরার উপন্যাস, গল্প, এগুলির মধ্যে বিশেষ বিশেষ যারা আমাদের, আমরা বলতে পারি পথপ্রদর্শক মহিরুহের মতো, তাদের মানে সকল সৃষ্টি না, কিছু কিছু বিষয় নিয়ে একটু আলোচনা, যেটাকে আমরা আলোচনা সাহিত্য বা সমালোচনা সাহিত্য বলি, এই ধরনের কাজ করছি আর কি। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, এরপরে জানতে চাইবো যে বর্তমান যুব সমাজ যেভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে, সে ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আসলে আমাদের এই যে সময়টা, এই সময়ে কিন্তু শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী জুড়ে একটা মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং কোনো কোনো প্রান্তে যুদ্ধ, কোথাও দেখা যাচ্ছে মানুষে মানুষে বিদ্বেষ, আবার এরই মাঝে কিন্তু বহু মানুষ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে যে সারা পৃথিবীর যত মানুষ আছে, দেশে দেশে কালে কালে, সবাই এক, পৃথিবী জুড়ে একটাই জাতি আছে, সেটা হচ্ছে মানব জাতি। মানুষে মানুষে বিদ্বেষ থাকবে না, সেখানে সাদা কালোর বিভেদ থাকবে না, ধর্মে ধর্মে থাকবে না, জাতে জাতিতে থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না। তো এইটা যেমন আছে, তার সঙ্গে অর্থনৈতিক যে অবস্থাটা, এর জন্য কিন্তু আজকের যুব সমাজ বিভ্রান্ত। সে চোখের সামনে দেখছে একটা ঝলমলে রঙিন দুনিয়া, কিন্তু সে অর্থ উপার্জনের জন্য কোনো সুস্থির পথ খুঁজে পাচ্ছে না। তখন সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যেই পথে যাচ্ছে সেই পথ কিন্তু অন্ধকার, পিচ্ছিল পথ। সেখানে গিয়ে তার জীবন অমানিসার ঘোর অন্ধকারে আটকে যায়। তো এখান থেকে ফেরানোর জন্য আমাদের প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে আমাদের যারা সমাজের অভিভাবক, আমরা যারা সন্তানের পিতামাতা, আমরা যারা স্কুল কলেজের শিক্ষক, যারা সমাজের শিক্ষার্থী, যারা প্রশাসক এবং যারা আমাদের, যারা এমনকি রাজনৈতিক দলের মধ্যেও যারা আছেন, প্রত্যেকের কিন্তু তাদের মধ্যে যাতে শুভ বুদ্ধি জাগ্রত হয়। এই যে মানব সমাজ, চলমান যে একটা সমাজ, একটা মানুষের জীবন, মানুষ শৈশব থেকে যৌবনে যাবে, বার্ধক্যে পৌঁছাবে, তার জীবন শেষ হবে, আরেকটা নতুন মানুষ আসবে। এই যে নতুন মানুষের কথা সুকান্তের কবিতায় আমরা বলতে পারি, যে কবিতার ভাষা ধার করে নিয়ে বলতে পারি যে একটা রঙিন সকাল, একটা ফুটন্ত সকালকে আনার জন্য আমাদের কিন্তু এই কাজগুলি করে যেতে হবে। এবং যুব সমাজকে আমরা মুখে বললেই হবে না, তাদের জন্য সেইভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদেরকে সর্বদা নিয়ে যেতে হবে যে কাজগুলির মধ্য দিয়ে একটা সামাজিক যে শুভ বোধ জাগ্রত হয়। যেমন এই যে এনএসএস, এনসিসি বা আমাদের স্কুল কলেজ বা এর বাইরে যে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, কোথাও কোনো ক্লাব করছে, কোনো সংস্থা করছে, সাংস্কৃতিক সংস্থা করছে, প্রত্যেকে মিলে এই যে তাদেরকে যদি কাছে আনা যায়, তাদেরকে যদি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা যায়, আসছে প্রচুর ছেলে মেয়ে আসছে আমাদের এই রাজ্যেও। এখন কিন্তু একেবারে শুধু শহর আগরতলা নয়, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সংস্কৃতির চর্চা হচ্ছে, লেখালেখি হচ্ছে। ছেলেমেয়েরা এই যে গত বছরে বন্যার সময় আমরা দেখেছি অল্প বয়সী ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে, তো এটাও তো একটা শুভবোধ, শুভবুদ্ধি। মানুষকে কিভাবে এর থেকে বাঁচাতে পারবে, এই যে বিভিন্ন ত্রাণ কার্যে সহায়তা করেছে, তাদের যতটুকু ক্ষমতা সব সম্বল নিয়ে তারা এগিয়ে গেছে। তো এটাই আমরা সবসময় আশাই করব যে হতাশার মধ্যে আমরা শেষ করব না। সাময়িক বিভ্রান্তি হয়তো আসছে, ওরাও একদিন আসবে, ঠিক নতুন পথে এগিয়ে যাবে, ওরাও ওদের সমাজ পরিবারের জন্য ভালো কাজ করবে, ওদের পরবর্তী প্রজন্মকে ওরা আবার পথ দেখাবে।
একদমই ঠিক তাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবং বলবো যে এরই মধ্যে যে আমাদের পজিটিভ বার্তা কিন্তু এটারই একটা কারণ যে আমরা বিভ্রান্ত হতে দেব না, এবং আমরা চাইবো যে তারা নেগেটিভ কিছু না দেখে পজিটিভ কিছু দেখুক, এবং যার জন্য আমাদের এই পজিটিভ বার্তা থেকে অনুষ্ঠান বিভিন্ন রকম পজিটিভ ভাইবের মধ্য দিয়ে, পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে, গুণী মানুষদের মধ্যে দিয়ে সেই পজিটিভ ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া সমাজে, এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কাজ। তো আপনাকে অসংখ্য আবারও ধন্যবাদ দেব যে আমাদের এই পজিটিভ বার্তা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আগামী দিনে আবারও চাইবো আপনাকে আপনার মূল্যবান সময় যদি আমাদেরকে দেন। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান আমাদের শেষ করার আগে বলবো যে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।